নমস্কার। নমস্কার। আমি রণতৃপ্তশীল। জাতির কথার আজকের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। কি বলবো ঠিক বুঝতে পারছি না, বলার ভাষা হারিয়ে ফেলছি। 22শে এপ্রিল 2025 ভারতীয়রা ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিল। অনেকেই তাদের নানা রকম স্বপ্ন, আহ্লাদ, আশা এসব নিয়ে ভারতের ভূস্বর্গ ভ্রমণ করছিল। এমন সময় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা হঠাৎ করেই আত্মপ্রকাশ করে এবং নৃশংসভাবে ভারতীয় হিন্দু পর্যটকদের ওপর আক্রমণ করে। এই প্রথম একটা মারাত্মক এবং বর্বরোচিত ঘটনা, কারণ ইতিপূর্বে এই পাকিস্তানি জঙ্গিরা বারংবার আক্রমণ করেছে, কিন্তু সবসময় তাদের টার্গেট ছিল ভারতীয় সেনা। কিন্তু এই প্রথমবার আমরা দেখছি যে ভারতীয় হিন্দু যারা পর্যটক তাদের উপর আক্রমণ নেমে এসেছে। এবং শুধু তাই নয়, তাদের ধর্ম জিজ্ঞেস করে, তাদের পরিচয় জিজ্ঞেস করে এবং খুব বাজেভাবে তাদের জামা কাপড় খুলে সব পুরোপুরি নিশ্চিত হয়ে যে তারা অমুসলমান কিনা, তারা হিন্দু কিনা, এগুলো দেখার পর তাদেরকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো যেমন বিভৎস তেমনই আমাদের মনে চিন্তার উদ্রেক করে। আমি আজকে পেয়ে গেছি জ্যোতির্ময় বাবুকে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, এবারে যে ঘটনাটা ঘটলো এটা এর আগে কখনো ঘটেনি। হিন্দু পর্যটকদের একেবারে বেছে বেছে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, খুন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে, একজন যিনি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করতেন তাকে হত্যা করার পর তার স্ত্রীকে বলা হয়েছে, যাও গিয়ে মোদিকে আমাদের মেসেজ দিয়ে এসো। এই পাক জঙ্গিরা ঠিক কি মেসেজের কথা বলছে আপনি একটু খুলে আজকে দর্শক বন্ধুদের বলুন। নমস্কার। ব্যাপার হচ্ছে যে ফিতনার মাধ্যমে খালি করে দাও, ফিতনার মাধ্যমে খালি করে দাও, ফিতনা বেশি দিন চালাবে না, খালি করে দাও। এর মধ্যে দিয়ে এই শিক্ষা দিতে 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 আগে বলা হতো কি, কাশ্মীরিয়াত, কাশ্মীর হচ্ছে কাশ্মীরি মানুষের জন্য, ধীরে 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 বলে খালি করা হতো। এখন ধীরে ধীরে মগজ ধোলাই হতে হতে প্রথম হচ্ছে ভারতীয় সৈন্যদের মারো, তারপরে যারা ওখানে কাজ করতে যাচ্ছে শ্রমিক ইত্যাদি ইত্যাদি মারো। এখন তাদেরকে এটা এত বেড়ে গেছে, তাদের মগজ ধোলাইটা একটা এমন পর্যায়ে পরিণত হয়েছে যে এখন তাদের একটা কথা ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরে হিন্দুরা তো মূর্তি পূজা করে, মোহাম্মদ তো মূর্তি চূর্ণ করে ওখানে নিরীশ্বর আল্লাহর প্রতিষ্ঠা করেছে, তো কাশ্মীর তো সেই নিরীশ্বর আল্লাহর জায়গা, তাহলে সেখানে কি করে মূর্তি পূজক যেন মূর্তি তারা আসছে, তাহলে তো এটা পাকিস্তান থাকছে না, এটা তো পাকিস্তান হয়ে যাচ্ছে। এইভাবে তাদের মধ্যে মগজ ধোলাই করতে করতে আজকে এত চরম জায়গায় পৌঁছেছে। সেই কারণেই যে হিন্দু পরিচয় কিনা, আগে আমরা বোম্বাই রায়টের সময় দেখেছি, বোম্বাই যখন হলো অ্যাটাক হলো, সেখানে ওরা ঢুকলো, ঢুকে রেল স্টেশন ইত্যাদি জায়গায় তারা গুলি চালিয়ে দিল। সেখানে ম্যাক্সিমাম ভারতে হিন্দু যেহেতু বেশি, হিন্দু বেশি মরেছে, দুটা কিছু মুসলমানও মরেছে। সেখানে কিন্তু এইভাবে দেখা হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জিনিস যখন বাড়তে থাকে, বাড়তে 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 সেটা এখন চরম এক্সট্রিম জায়গায় চলে গেছে। কাজে তারা এখন বলছে যে আমাদের আল্লাহর জায়গায়, নিরীশ্বরবাদী আল্লাহর জায়গায় কি করে যারা মূর্তি পুজো করে, মূর্তি পুজো মানে শয়তানের পুজো। আমি প্রত্যেকটা ভিডিও করতে একই কথা বলি, কোনোদিন হয়তো মুসলমান খ্রিস্টান শুনতে অবাক লাগবে, ইহুদিও মিলে যেতে পারে, কারণ তাদের রুট হচ্ছে আব্রাহামিক, কিন্তু হিন্দু হচ্ছে ধর্ম সম্পূর্ণ আলাদা। আমরা মূর্তি পুজো করি। পৃথিবীর যখন সৃষ্টি হয়েছে মনুষ্য হয়ে, তখন থেকে সেখানকার সেই জাতি, সেই ধর্মের লোকেরা মূর্তি পুজোই করত। আমি একটা উদাহরণ দিচ্ছি, মেসোপটেমিয়া ছিল যখন, মেসোপটেমিয়া
আক্রমণ করছে, মিশর আক্রমণ করবে, মানে আসিরীয় সভ্যতা, এরাও আক্রমণ করবে। এই খবর পাওয়ার পরে মেসোপটেমিয়ার যে সম্রাট কোথায় যাচ্ছে, সেখানকার যে প্রধান মন্দিরে যাচ্ছে দেবতার কাছে, সঙ্গে যাচ্ছে কে, প্রধান পুরোহিত, রানী যাচ্ছে, আর যাচ্ছে কে, তাদের একমাত্র যে মেয়ে সন্তান। সেই নারী, সেই মেয়ে দেবতার কাছে প্রার্থনা করছে এই যুদ্ধে যাতে আমরা জিতি। কিভাবে? সম্পূর্ণ নিরাভরণ হয়ে। তাদের কনসেপ্টটা কতখানি উঁচুতে ছিল চিন্তা করুন। মেসোপটেমিয়ার সেই যারা মূর্তি পুজো করত, যে ঈশ্বরের সামনে তো আমি কোনো গায়ে কিছু দিয়ে রাখতে পারি না, কারণ ঈশ্বর তো আমাকে সৃষ্টি করেছে, ঈশ্বর তো আমাকে যখন সৃষ্টি করেছে ওই নগ্ন রূপেই সৃষ্টি করেছে। কাজে আমি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করতে যাব, আমি তো ওই নগ্ন রূপেই যাব। কনসেপ্টটা কতখানি চিন্তা করুন। সেখানে কিন্তু সেক্স, পারভার্সন, এইসব কথাগুলো বা এই ভাবনাগুলো স্বপ্নেও ছিল না। এই ছিল মূর্তি পূজকরা, পৃথিবীর মূর্তি পূজক যারা, তারা এইরকম মানুষ ছিল। সেই মূর্তিগুলোকে ধ্বংস করে করে এই যে খ্রিস্টান, মুসলমান বা আদার্স যারা এসছে, তারা মূর্তিকে সবার আগে ঘৃণা করে। কাজেই এই মুসলমানদের কাছে, জিহাদিদের কাছে, এদের কাছে সব থেকে ঘৃণ্য, সব থেকে খারাপ হচ্ছে কারা, যারা মূর্তি পুজো। এইভাবে তাদের দিনের পর দিন মগজ ধরাই করা হয়েছে, যার জন্যই তাদের জামা কাপড় খুলে শেষ দেখা হয়েছে যে তারা এই করে কিনা। ব্যাপারটা এইখানে, এই কারণেই জামা কাপড় খোলা হয়েছে। এটা সভ্যতার মানে চরমতম নিকৃষ্ট ঘটনা, সভ্যতার। এই জিনিসটা হামাস যেহেতু এদের ট্রেন্ড করেছে, হামাস হচ্ছে একটা ভয়ঙ্কর মানসিকতা সম্পন্ন, তারাই এদের ট্রেন্ড করেছে এইভাবে, এবং যার জন্য তারা ওইখানে ঢুকে শুধু হিন্দুদের ওইভাবে। আর একজন যে ঘোষওয়ার, ওরা ওইটাকে খুব বড় করে দেখাচ্ছে, এই দেখো ঘোষরা, সে তো মুসলমান ছিল, সে তো বাধা দিতে এসছে। যখন সে বাধা দিতে এসছে তখন কিন্তু সে মুসলমান থাকছে না, তার মানে সেই মুহূর্তে সে মুরতাদ হয়ে গেছে, সেই মুহূর্তে সে ইসলামকে ত্যাগ করেছে, সে কাফের হয়ে গেছে। সেই জন্য ওরা বলছে যে এই কাফের, তোকেও মারবো। সেই মুহূর্তে কিন্তু সে কাফের হয়ে গেছে। চিন্তাটা দেখুন, জেহাদি চিন্তাটা বা মগজ ধরাইটা কোন জায়গায় পৌঁছে গেছে। এই জিনিসগুলোকে আমরা ইগনোর করছি। হ্যাঁ, তবু আমি এর মধ্যে বলবো, কিছু রাষ্ট্রবাদী মুসলমান তো কিছু নিশ্চয়ই আছে, 10% ভারতের বা এরকম কি কম বেশি জানি না, মোটামুটি তো রাষ্ট্রবাদী আছে। কারণ এই তো কদিন পরে দেখলাম আমাদের একজন আসানসোল বা এদিককার একজন একটি ছেলে, মুসলিম ছেলে, বিএসএফে ছিল, সে লড়াই করতে গিয়ে ঝন্টু আলী সে প্রাণ দিল। আমি তাদেরকে নমন করি তাদেরকে। ভারতের এমন একজন হকি প্লেয়ার ছিল, নামটা আমি ভুলে যাচ্ছে, সৈয়দ কি, তার হকির জাদু ছিল। তাকে পাকিস্তানিরা সবসময় বলছে, তুই কেন ওখানে পড়ে আছিস, পাকিস্তানে চলে হয়। মানে ধানচাঁদের পরে তাকে হকির আরেকজন জাদুকর বলা হতো, ফরওয়ার্ডে খেলতো। তো এগুলো এক্সেপশন থাকবে, ব্যতিক্রম থাকবে, কিন্তু ব্যতিক্রম দিয়ে কিন্তু জল্লাদকে বিচার করা যায় না, মানে তাকে রোখা যায় না। বিচার করার থেকে বড় হচ্ছে তাকে রোখা যায় না। সেই জন্য এইসব এই জায়গাটা ঘটেছে। আচ্ছা জ্যোতির্ময়বাবু, এবার আমার কাছে মানে আপনার কাছে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে পাকিস্তানের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা একেবারে যাচ্ছে তাই, কিন্তু তার মধ্যেও তাদের মদতপুষ্ট জঙ্গিরা এত বড় একটা কথা বলছে যে যাও গিয়ে তোমাদের মোদিকে বলে এসো আমরা কি করেছি। তাহলে এত বড় ঔদ্ধত্য আসছে কোত্থেকে? আমি এই কথাটা সম্পূর্ণ ডিফার করি। যারা বলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তারা ভুল ব্যাখ্যা দেয়, তারা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেয়। পাকিস্তানের বুকে হাজার হাজার কোটি টাকা আসছে এই জিহাদি ফান্ডিং হিসেবে। এইটা হয়তো সাধারণ পাকিস্তানি মানুষের জন্য ব্যয় হচ্ছে না, কিন্তু এই হাজার হাজার কোটি টাকা আসছে জিহাদি ফান্ডিং এর জন্য। আপনি এই পশ্চিমবঙ্গ কেন, ভারতে যত মুসলিমদের যত ফুড চেন আছে বড় বড়, আমি নামগুলো বলবো না, নামগুলো আপনারা বুঝে নিন কত বড় বড় ফুড এগুলো আছে,
পার্ক স্ট্রিটে আছে, আরো সব জায়গায় এখন তাদের ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা গপ গপ করে বিরিয়ানি খাচ্ছি পেট মোটা করে, তাদের হাতে এই জবাই হবো বলে। এইখান থেকে ফান্ডিং এর টাকা কিন্তু জাকাতের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। আমি নিজে আমাদেরই জাতির কথার এক সদস্য ছিল, এরকম একটা বিখ্যাত মুসলিম ফুড চেইন কোম্পানি থেকে, তার হাত দিয়েও অনেক সময় টাকা পাঠানো হতো। এইভাবে পৃথিবীর সমস্ত মুসলমান কান্ট্রি থেকে যারা মুসলমান তারা মনে করে যে আমি যদি আমার ক্ষমতা নেই, আমি যদি 100 টাকাও মানে পাকিস্তানি টাকায় বা ডলারে আমি যদি 100 টাকাও পেতে, আমি পুণ্যের কাজ করলাম। কারণ জিহাদ মানে কি? জিহাদটা কোথায় হয়? অমুসলিম জায়গাকে ইসলামীকরণ, পাকিস্তান মানে পাপিস্তান যেটা, তাকে পুণ্য স্থানে পরিণত করা, দারুল হারামকে দারুল ইসলাম করা, এটাই তো তাদের, এবং এটা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ। এর জন্য যদি আমার প্রাণ দিতে হয়, এর জন্য আমায় যদি কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমার জীবনযাত্রাকে আরম্ভ করে আমার সন্তানদের করা থেকে আরম্ভ করে, যার জন্য একসময় কলকাতার পার্ক হোটেলে এক সম্মেলনে বলা হয়েছিল, সেখানে দিলীপ কুমার, সায়রা বানু টানু এসেছিল, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে না, নাতি তোমার এমনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। সেই বিখ্যাত উক্তি, মানে তুমি যদি 5-7টা ছেলে, একটা ছেলে করো, তাহলে তুমি কি করবে? তুমি তাকে কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার দরকার নেই, তুমি 5-7টা ছেলে করো, যেদিন এটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে এমনি সবাই তোমার এ হবে। যেরকম এখন বাংলাদেশে, আগে পূর্ববঙ্গে সব বড় বড় ডাক্তার, বড় বড় মাস্টারমশাই, বড় বড় লয়ার সব হিন্দু হতো, এখন তো হিন্দু শূন্য, তাই এখন 99% তারাই হয়, এটা অটোমেটিক্যালি হবে। আচ্ছা, পাহেলগাঁওতে এই যে নারকীয় ঘটনা ঘটে গেল হিন্দুদের ওপর, এই ঘটনার ঠিক 1 সপ্তাহ আগে টিভিতে দেখেছিলাম পাকিস্তানের একজন জেনারেল আসিফ মুনির ওপেনলি অন ক্যামেরা ভারত এবং হিন্দুদের নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছিল, এবং খুব সুস্পষ্টভাবে তাকে নিন্দাও করা উচিত, আবার কি বলবো, পরোক্ষে তাকে ধন্যবাদও দেওয়া উচিত যে তিনি এই 2 নেশন থিওরি, যার ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, সেই 2 নেশন থিওরিকে হোল ওয়ার্ল্ডের সামনে পুরো জোর গলায় বোঝালেন, এবং খুব সুস্পষ্ট রূপে বললেন যে কিভাবে এবং কেন মুসলমানরা হিন্দুদের থেকে আলাদা, এবং এই 2 নেশন থিওরিকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে বলতে হবে, আমাদের বাচ্চা, তাদের পরের প্রজন্ম, এদের সবাইকে শোনাতে হবে, যাতে করে পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকে ইত্যাদি। এই হুমকি একেবারে সরাসরি, এই হুমকির 1 সপ্তাহের পরেই আমরা দেখছি এরকম একটা নারকীয় ঘটনা। তো এরকম একটা ঘটনার খবর নিশ্চয়ই আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি, আমাদের দেশের ইন্টেলিজেন্স, তাদের কাছেও ছিল। এটা কি আপনি কি এই বিষয়ের সাথে একমত যে এটা একটা নিরাপত্তার কোথাও গাফিলতি ছিল বা ইন্টেলিজেন্সের ফেলিয়ার? আগে এটা বলার আগে আমি বলি যে ভারত ভাগ হয়েছিল তখন জিন্না বলেছিল মুসলমানরা একটা আলাদা জাতি, মুসলমানরা যদি এক থাকে, মুসলমানরা হিন্দুদের সঙ্গে, তার ভাবনাটা ছিল যে হিন্দুরা মুসলমানের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবে না, যেমন ডাক্তারি পরীক্ষায় প্রতিযোগিতা, সেখানে পেরে উঠবে না, বিভিন্ন এরকম এতে। তার জন্য মুসলমানদের জন্য যেরকম এখন সংরক্ষণ আছে, সেজন্য মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র চায়। জিন্না কিন্তু ভেবেছিল এইভাবে, আইয়ুব খান যখন যুদ্ধ ঘোষণা করেছিল, বলেছিল ভারতকে আমরা 1000 বছর, বা এই পরবর্তীকালে যার ফাঁসি হলো ভুট্টো, বলেছিল 1000 বছরের ধরে ভারতের সঙ্গে যুদ্ধ করব। তারা ভারতকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আসিফ মুনির মতো যে ভয়ঙ্কর কথাও বলেছে, এইভাবে কেউ কিন্তু বলেনি। কি বলেছে না, হিন্দুরা আচার আচরণ ইত্যাদি সমস্ত দিক দিয়ে আলাদা, আমরা মুসলমানরা আমরা সম্পূর্ণ আলাদা, কাজেই আমাদের কোনো মিল হতে পারে না। আমাদের প্রজন্মকে, আমাদের যারা পাকিস্তান সৃষ্টি করেছিল, তারা এই কারণেই পাকিস্তান সৃষ্টি করেছিল, তাই তুমি প্রজন্ম আফটার প্রজন্ম তুমি এইভাবে বলে যাবে। অর্থাৎ হিন্দুদের সম্বন্ধে চরমতম ঘৃণার কথা আসিফ মুনির বলেছে। অর্থাৎ লাদেনের মতো কথা সে বলেছে, লাদেনের থেকেও ভয়ঙ্কর কথা বলেছে। লাদেন বলেছে আমেরিকানদের ধ্বংস করো, সে কিন্তু আলাদা করে খ্রিস্টানদের কথা বলেনি, আমেরিকাকে ধ্বংস করো। লাদেনের থেকেও ভয়ঙ্কর কথা হিন্দু সমাজের জওহরলাল জিহাদি এই সম্বন্ধে বলেছে, ডেস্ট্রয় হিন্দুস
কারণ আমরা হচ্ছি আলাদা একটা, সম্পূর্ণ আলাদা একটা ধর্ম, আলাদা একটা জাতি, আলাদা আমাদের সব কিছু আলাদা। এটা আমাদের প্রজন্ম আফটার প্রজন্ম বুঝিয়ে যাও। আর আমরা কি করেছি? আমরা পূর্বার ওপার থেকে এসছে। আমি তো 60-এর দশকে কমিউনিস্ট হয়েছিলাম। আমি তখন আমার কোনো পূর্ববঙ্গ থেকে আসা কমিউনিস্টের বাড়িতে যেতাম, তার বাবা বা তার ঠাকুরদা বলতো কি, বলতো না যে মুসলমানরা আক্রমণ, বলতো কি আমরা তো সব জমিদার ছিলাম, আমাদের হিন্দু জমিদাররা জানো মুসলমানদের ওপর কত অত্যাচার করতো, তাদের ওই ছায়া মারাতে দিত না, তাদের জমিরও, তাই তো তাদের একটা রাগ ছিল, তাই তারা তো এ করেছে। এ কথা কখনোই বলতো না যে মুসলমানদের প্যাটানি খেয়ে তারা এপারে পালিয়ে এসছে, মুসলমানের প্যাটানি খেয়ে এক বস্তে পালিয়ে এসছে। কারোর বাড়ির সুন্দরী মেয়েগুলোকে, আমি একটা র ভাষা ব্যবহার করছি, ডবকা ছুরিগুলোকে, ডবকা যেটা ঋত্বিক ঘটক তার মেঘে ঢাকা তারাই ব্যবহার করেছিলেন, ডবকা ছুরিগুলোকে তুলে নিয়ে গেছে তাদের চোখে। এবারে এসে তারা তাদের পরবর্তী প্রজন্মকে কি বুঝিয়েছে, না 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 ওরা কিছু করেনি, যারা কমিউনিস্ট হয়েছে। আমার তো মুসলমানের থেকেও আরো 80-90 থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই কমিউনিস্টরা, ভারতের বাংলার কমিউনিস্টরা, বিশেষ করে এই 3rd জেনারেশন চলছে এখন, তারা মগজ ধোলাই করে গেছে, না মুসলমানরা কিছু করেনি, আমরাই অত্যাচার করতাম বলে তারা আমাদের এ করেছে। এত ঘৃণ্য, এত এই হচ্ছে আমরা সেই জন্য ইন্টেলিজেন্স ফেলিওর কথা তো আসছে। আমি এটা আবেগ প্রশ্ন হয়ে যায়, কারণ এখন আমার মাঝে মাঝে প্রশ্ন উঠতো, সত্যি কি তাই হিন্দুরা কি, তখন তো এত বুঝতাম না, হিন্দুরা কি এতই খারাপ ছিল, তার জন্যই মুসলমানরা এত অত্যাচার করেছিল। আপনি কমিউনিস্টদের প্রসঙ্গ তুললেন বলে একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞেস করি। ভারতের থেকে একটা প্রতিক্রিয়া, মানে একটা বলতে পারেন মিশ্র প্রতিক্রিয়া আসছে। একদল খুব ভালোভাবেই বলছে যে এটা পুরোপুরি একটা খিলাফত প্রতিষ্ঠা, যারা আক্রমণটা করেছে এবং এইভাবে হিন্দুদেরকে জামা প্যান্ট খুলে, জামা কাপড় খুলে তাদের অঙ্গ দেখে নিশ্চিত হয়ে যে তারা মুসলমান নয়, তারপর তাদের হত্যা করেছে। এই ঘটনাটা পুরোপুরি ওদের যে একটা পুরাতন চিন্তাধারা, যে খিলাফত প্রতিষ্ঠার যে একটা আকাঙ্ক্ষা, যেটা একটা অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, এটাকে পূরণ করার একটা প্রচেষ্টা। আবার অপরদিকে কিছু লোক যারা মূলতই বামপন্থী, তারা বলছে যে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে। আপনি কোনটাকে সমর্থন করেন? আপনি বলুন। কমিউনিস্টের প্রসঙ্গটা তুললেন বলে আপনাকে বললাম। না, টিভি পর্দায় তো কালকে দেখছিলাম ভয়ঙ্কর কথা বলছে, যখনই একটা ইলেকশন আসে তখনই এইসব ঘটা। এটা যেন ভারত গটাপ করে এটা করিয়েছে, সামনে বিহার ইলেকশন আছে, তার জন্য ঘটাপ করে এই কথাও আমার দেশের লোকেরা, আমার দেশের এরা বলছে। কাজে এটা তো একটা, আমাদের দেশের মধ্যে এত বেশি মানে পাকিস্তানি মানে মানুষের সংখ্যা, এত মানসিকতা সম্পন্ন মানুষের কথা বেড়ে গেছে। সব থেকে ট্র্যাজেডি হচ্ছে তাদের একটা বিরাট অংশ হচ্ছে হিন্দু, তাদের একটা ইন্টেলেকচুয়াল হিন্দু। কাজে তারা তো এই সব কথা বলে চাপা দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাকে আমি বলে রাখি, এই যে ঘটনা ঘটে গেল, এর যদি যথাযথ প্রত্যুত্তর না হয়, যথাযথ প্রত্যুত্তর, ওই স্ট্রাইক মাইক খালি দাবি নয়, যথাযথ বিফিটিং রিপ্লাই, তাহলে ভারতে খিলাফত প্রতিষ্ঠা হবে। কোন শালা, কোন সুরের বাচ্চার ক্ষমতা নেই, আমি এই ভাষা ব্যবহার করব, তার মধ্যে যারা পরে পড়বে, কোন শালা, কোন সুরের বাচ্চার ক্ষমতা নেই এই ভারতে খিলাফত প্রতিষ্ঠা আটকাতে পারে। চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই ঘটনার এই যে ঘটে গেল, যদি এর বিফিটিং রিপ্লাই না হয়, আমি তোমায় বলে দিচ্ছি। আর ইন্টেলিজেন্স ফেলিওর, হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর তো আছে, অমিত শাহজি নিজে স্বীকার করছেন ইন্টেলিজেন্স ফেলিওর আছে। এখন সেই ইন্টেলিজেন্স ফেলিওরটা ধরুন সবকিছুই মানুষের দ্বারা চালিত হয়। ইন্টেলিজেন্স ফেলিওর আমেরিকাতেও হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর ইসরায়েলেও হয়েছে। যে তারা কি করেছিল, যে ওইখানে কাজ সেন্সিটিভ এ করে দিয়েছে যে ওইখানে আসলে অটোমেটিক ফায়ার হবে। তারা সেই জন্য তারা কি করেছিল, ওই সেন্সিটিভ এরিয়ার বাইরে থেকে তারা ফ্লাই করে এপারে এসেছিল। তাদের ইন্টেলিজেন্সিয়া এতটা ভাবতে পারেনি, সমুদ্র থেকে ফ্লাই করে তারা এসেছিল। ওই এখন যেসব এইসবের মধ্যে দিয়ে ইন্টেলিজেন্স ফেলিওর। যখন অমিত শাহজি বলছেন কিছু হয়েছে নিশ্চয়ই, কিন্তু সবচেয়ে বড় কথা বৈষ্ণব যে জায়গাটা, যে ভ্যালিটা বৈষ্ণব, তাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এইটা কিন্তু খোলার কথা ছিল জুন মাসে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন
এটা কনস্পিরেসি করে, অথবা ওখানে যারা ঘোড়া নিয়ে যায় তাদের রোজগার তো বন্ধ, কাজে তাদের অনুরোধে বা তাদের চাপে তারা হয়তো এই জায়গাটা খুলে দিয়েছিল। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কিন্তু জানতেন না। ফারুক এই ওমর আবদুল্লাহ জানতেন কি জানতেন না আমি কিন্তু বলবো না, তাকে গোপনে খবর দেয়, যদিও পুলিশের আন্ডারে, পুলিশ কাউর আন্ডারে থাকলেই পুলিশ যে তার মধ্যে কিছু লোক যে বেইমানি করতে পারে না তা তো না, তাহলে আর গুপ্তচর আসে কি করে? এই যে মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে। তবু আমি বলবো কেন্দ্রকে যখন চিন্তা করতে হবে, ফ্রন্ট চিন্তা করতে হবে, ব্যাক চিন্তা করতে হবে, দুটোই ভাবতে হবে যে এই ধরনের কোনো ঘটনা, এইগুলোই তো ডিটেকটিভ মানে কিন্তু গোয়েন্দা দপ্তর মানে কিন্তু শুধু এক বজ্ঞা চিন্তা নয়, তাদের চিন্তা, জিহাদিরা যেরকম বিভিন্ন রকমের চিন্তা করছে তাদেরও বিভিন্ন রকমের চিন্তা করতে পারে। এইটা হতে পারে আমার মধ্যেই যারা থাকতে পারে, এজেন্ট থাকতে পারে, সে হয়তো খবরটা আমাকে দিল না। এই ভাবনাগুলো আনতে হবে, অর্থাৎ সজীব হতে হবে গোয়েন্দাদের যারা ডিটেকটিভ, এবং তাদের যে পড়াশুনো সেরকম সজীবতার মাধ্যমে করতে হবে। সব থেকে বড় কথা তাদের মধ্যে দেশপ্রেম, শুধু দেশপ্রেম নয়, এই যে হিন্দু ধর্মের জন্য তাদের প্রেম, হিন্দু জাতির জন্য তাদের প্রেম, কৌমের জন্য। একটা মুসলমান যদি তার কৌমের জন্য সব কিছু করতে পারে, হি ক্যান ডু এনিথিং ফর হিজ কৌম। আমাদের যারা আছে সমস্ত হইতে তাদের মধ্যেও এই ভাবনাটা ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু একে আটকানো যাবে না। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নাহলে এত বড় ঘটনা ঘটবে। কেন্দ্রের তরফ থেকে যে রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে, যার একটা সুস্পষ্ট ইঙ্গিত যে আমরা একটা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি, তাতে আমি আসবো। তার আসার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, এই যে কাশ্মীর এতদিন মানে 370 অনুচ্ছেদ ওঠার পরেও সেখানে কিন্তু কেন্দ্রের একটা শাসন ছিল, এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের অনুরোধকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে কেন্দ্রীয় শাসন তুলে নিয়ে এটাকে ওমর আবদুল্লাহর হাতে দিয়ে দিল। যদিও আমরা প্রত্যেকে জানি যে ওমর আবদুল্লাহ মানে এই আবদুল্লাহ বংশের একটা ইতিহাস রয়েছে বেইমানির, শেখ আবদুল্লাহও বেইমানি করেছিল। আর যখন 1990 সালে কাশ্মীরি হিন্দু ব্রাহ্মণদেরকে গণহত্যা করা হয়, তাদের মেয়েদের লাঞ্ছিত করে, একেবারে পূর্ববঙ্গীয় হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছিল এথনিক ক্লেন্সিং এর মাধ্যমে, অনেককে ঘর ছাড়তে বলা হয়েছিল, তাদের মেয়েদের লুটে নেওয়া হয়েছিল, ঠিক সেইভাবে একই কায়দায় ভূস্বর্গেও কিন্তু কাশ্মীর উপত্যকায় এরকম ঘটনা ঘটেছিল 1990-তে। 1990-এর 21শে জানুয়ারি তখন কিন্তু পাওয়ারে ছিল ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহর ছেলে। আজকে পাওয়ারে রয়েছে ওমর আবদুল্লাহ। এই আবদুল্লাহ বংশের ইতিহাসটা জানা সত্ত্বেও কাশ্মীর থেকে কেন্দ্রীয় সরকার তুলে শাসনভার তার হাতে তুলে দেওয়া, কোথাও গিয়ে কি এটাও একটা সরকারের চিন্তায় ভুল ছিল? না, এইখানে কোনো ভুল ছিল না। 370 দ্বারা উঠে যাওয়ার পরে কাশ্মীর মোটামুটি একটা জায়গায় এসে গেছিল, কিন্তু যেহেতু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, তাই কাশ্মীরে ইলেকশন হবে, অবশ্যই হবে। কেন্দ্রীয় সরকার সেটা বলেই দিয়েছিল, অ্যানাউন্স করেই দিয়েছিল ইলেকশন হবে, ইলেকশন ঠিক সময় সুযোগ এর মতো হবে। কিন্তু কিছু কিছু বিরোধী দল যারা পাকিস্তানের দ্বারাও কিছুটা পরিচালিত হয়, তারা মনে করেছিল এইভাবে যেভাবে পিস আসছে, যেভাবে মানুষ আসছে এটা তো আমাদের এগেনস্টে চলে যাচ্ছে। তারা বারবার কোর্টে যেতে আরম্ভ করলো, এবং কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন, এই কিছুদিন আগে ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু অনেক মানে কন্ট্রোভার্সিয়াল রায় দিয়ে গেছেন। মানে বলতে বাধ্য হচ্ছে যে আরজিকর কেসে হাইকোর্টের কাছ থেকে সুমোটো একটা মামলা করলো, কেউ কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, হাইকোর্টে মামলা চলছে, রাজ্য পুলিশ তদন্ত করছে, এবং রাজ্য পুলিশ বিব্রত কিভাবে এটাকে গট আপ করাবে, কি করে ধামা চাপা দেবে, হাইকোর্ট প্রেশার দিয়ে যাচ্ছে। সেই অবস্থায় ডিওয়াই চন্দ্রচূড় কি করে সুমোটো কেস হয়ে গেল
সুপ্রিম কোর্টে, এবং পুরো ব্যাপারটা তুলে নিয়ে গিয়ে সিরিয়ার হাতে চাপিয়ে দেওয়া হলো, যতদিনে সব কিছু ফিনিশ হয়ে গেছে। এই ঠিক এইভাবে উনি রায় দিলেন যে কাশ্মীরে সেপ্টেম্বর, খুব সম্ভবত সেপ্টেম্বর মাস গত বছরে ইলেকশন করতে হবে। আমরা জানি যে কাশ্মীরে যদি ইলেকশন হয়, কারণ এমনই ব্যবস্থা করে গেছে নেহেরু, কংগ্রেস কোন মুখে সমালোচনা করে, তাদের নেহেরু এমন ব্যবস্থা করে গেছে যে কাশ্মীরে যদি ইলেকশন হয় সে তখন এইরকম ধরনের যা পাকিস্তান প্রেমী কোনো পার্টি জিতবে। কেন? কাশ্মীরের আয়তন কম, কাশ্মীরের লোক সংখ্যা বেশি, কিন্তু সেখানকার সিট বেশি। জম্মুর আয়তন বেশি, জম্মুর লোক সংখ্যা বেশি, তারপরেও জম্মুতে সিট কম হবে। কাজে ইলেকশন হলে কাশ্মীরের পার্টি ইলেকশনে আসবে, যা হয় হয় আমর আবদুল্লাহ, আর তা না হলে ওই মুক্তি মেহবুবা মুক্তি। আচ্ছা, একবার বোধ হয় কংগ্রেস এসেছিল। তো এই কাজে এরা তো জিহাদিদের সমর্থক, এরা তো পাকিস্তানের সমর্থক, কাজে নির্বাচনটাকে আরো পেছানোর দরকার ছিল, আরো বেশি ডিমিলিটেশনের মাধ্যমে জনসংখ্যা এবং এরিয়া বিচার করে তাতে কি হতো, আগামী দিনে জম্মুর জায়গাটা বেশি হতো। তবু একটা কাজ করেছে, এর মধ্যেও লাদাখটাকে আলাদা করে দিতে পেরেছে, কারণ লাদাখের জনসংখ্যা, জনবিন্যাস দ্রুত পাল্টে যাচ্ছিল। কিন্তু অর্ধেকের মানুষ সাধারণত জানি আমরা বৌদ্ধিস্ট, সেই জায়গাটা ধীরে ধীরে দ্রুত মুসলিম অধ্যুষিত হয়ে যাচ্ছিল। লাদাখের অবস্থাও ঠিক একই হতো। আগামী দিনে কি হবে জানি না। কাজেই এই যে জম্মু কাশ্মীরে নির্বাচন হলে এই অবস্থা হবে, আরো যদি এক বছর পরে হতো, আরো জিহাদিদের দাঁত ভাঙত, পাকিস্তানের সঙ্গে লিঙ্কটা কমতো, কাশ্মীরের মানুষ যখন আরো ভালো থাকতে আরম্ভ করতো, তারা হয়তো জিহাদের দিকে অগ্রসর হতো। এখানে কি দেখা যাচ্ছে, দুজন হচ্ছে পাকিস্তানের, দুজন হচ্ছে কাশ্মীরের লোকাল কাশ্মীর। তারাই তো সবকিছু চেনে না। ওই যে বৈশ্বনাথ যে জায়গাটা, বৈশ্বনাথ, ওই জায়গাটায় তো এমনি সাধারণ কেউ যেতে পারবে না, কারণ এমনই দুর্গম, এবং একমাত্র যারা ওই ঘোড়া নিয়ে যায়, মানে ছোট্টাট্টু বলে যেগুলোকে, হ্যাঁ, তারা সেই সহিংসরা জানে, আর জানে লোকাল মানুষ। সেই লোকাল এরাই ঢুকেছে, ওই জেহাদিগুলোই ঢুকিয়েছে। কাজে এর জন্য দায়ী হচ্ছে কিন্তু এই DY চন্দ্রচূড়। তার বাস্তব পরিস্থিতিটা তিনি একটা রায় আমি দিয়ে দিলাম সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হবেন, বা সুপ্রিম কোর্টের যারা ওই বোর্ডে তাদের অনেক বেশি দায়িত্বশীল, যে শুধুমাত্র সবসময় আইনের বইটা আমি পড়লাম গজগজ করে লিখে দিলাম চলবে না, কিন্তু ভাবতে হবে। যেরকম গোয়েন্দাদেরও ভাবতে হবে, উদ্ভাবনী শক্তি, সেরকম জাজদেরও বইয়ের বাইরে গিয়ে উদ্ভাবনী শক্তি করতে হবে। আচ্ছা জ্যোতির্ময় বাবু, এবার আমি আপনাকে একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এক দুদিন আগে একটা নিউজ চ্যানেলে আমি দেখছিলাম, সম্ভবত বিজেপির কোন একজন ব্যক্তি বলছিলেন কথাটা, এটা এই বিখ্যাত উক্তি জাতির কথাতেও এর আগে আলোচিত হয়েছে, তাও আমি একবার বলবো, আপনি দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সেখানে এই বিজেপির ব্যক্তিটিকে আমি বলতে শুনছিলাম, পাকিস্তান কোনো রাষ্ট্র নয়, ইট ইজ আ স্টেট অফ মাইন্ড। এটা আপনি একটু বোঝান। আমাদের জাতির কথার একটা সিনেমা আছে, সিনেমাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের জাতির কথার একটা সিনেমা আছে, আজ থেকে 1.5 বছর কি 2 বছর আগে করা হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে পাকিস্তান ইজ নট এ নেশন, পাকিস্তান ইজ এ স্টেট অফ মাইন্ড। এই যে চায়ের দোকানে দেখছেন ভ্যান ভিনসনের জামা পরা, প্যান্ট পরা, খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকটা বসে আছে, সেও হয়তো ওই পাকিস্তান, স্টেট অফ মাইন্ড, তার পাকিস্তান। এইভাবে আমাদের একটা বিরাট ইন্টেলেকচুয়াল শ্রেণীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দুরা হচ্ছে অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। হিন্দুদের মধ্যে তারা কিন্তু, এবং তারা যথেষ্ট শিক্ষিত, মানে অনেক বড় বড় জায়গায় তারা অধ্যাপনা ইত্যাদি করেছে, তারা কিন্তু এই জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য এই পাকিস্তানের ভাবনাটা কিন্তু স্টেট অফ মাইন্ড, কিন্তু এটা আমরা বলেছিলাম। আমি বিজেপি নেতাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি হয়তো আমাদের ওই
আমরা বিভিন্ন সময় জাতীয়তাবাদী সিনেমা করি, এটা ওই নকশালকে কেন্দ্র করে হয়েছিল। এই তখন তিনি হয়তো এই সিনেমাটা দেখে থাকতে পারবেন এবং ওই টিভি চ্যানেলে বসে এই কথাটা বলছেন। তিনি যদি আমাদের এইটা দেখে এটা বলেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা উদ্ভাবনী কিছু কিছু তৈরি করার চেষ্টা করি এবং সেগুলো যদি যারা পাবলিক ডোমেনে আছে তারা যদি এগুলোকে প্রচার করে, আমাদের তার জন্য কোনো অসুবিধা নেই। আমরা বরং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এটা প্রচার করুন। আমরা কিন্তু উদ্ভাবনী বিভিন্ন রকমের ফিল্মের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা জ্যোতির্ময় বাবু, কেন্দ্রের তরফ থেকে তো এবার একটা বেশ জোরালো প্রতিক্রিয়ার একটা আশা করা যাচ্ছে, কারণ এই ঘটনার পরেই বিহার থেকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন যে পাকিস্তানের সমস্ত রকম যারা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত, যারা ভারতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। তারপরেই কার্যত ভারতীয় সেনাবাহিনী একেবারে যাকে বলা যায় মিলিটারি ক্র্যাকডাউনে নেমে পড়েছে এবং ইতিমধ্যেই জঙ্গিদের যে মাস্টারমাইন্ড সে মারা গেছে, আরও দুজন জঙ্গি মারা গেছে, দুজন লোকাল কাশ্মীরি যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে পুরো। এর পাশাপাশি পাকিস্তানের যে ভারতীয় দূতাবাস তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই সাথে পাকিস্তানের সঙ্গে টুইটারের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যত রকমের ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে সেগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে। সেই সাথে ইসরায়েল ইউএস থেকে জেট প্লেন চলে এসেছে এবং পাকিস্তান খুব তৎকাল এবং আপৎকালীন একটি অবস্থান নিয়ে সাক্ষাৎ করতে গেছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। ওয়াঘা বর্ডার ক্লোজ হয়ে গেছে। এগুলো থেকে আপনি দর্শক বন্ধুদের বলুন যে তাহলে কি ভারত আবার 65 সাল এবং 71 সালের মতো যুদ্ধের দিকে এগোচ্ছে, ধাবিত হচ্ছে পাকিস্তানের সাথে বা পাকিস্তানের বিরুদ্ধে? না, এখানে একটু বলে নি, 65 সালে বা 71 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা শুরু করেছিল কিন্তু পাকিস্তান, শেষ করেছিলাম আমরা। কিন্তু এবার যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধ শুরু করবে ভারত, শেষও করবে ভারত। কাজে এই যুদ্ধের তাৎপর্য অনেক বেশি। এটা হচ্ছে হিন্দু জাতির ওসব ভারত অমুক তমুক, আমি তো সব ন্যাকামতে আমি কিচ্ছু যাব না। এটা হচ্ছে হিন্দু জাতির বেঁচে থাকার শেষ যুদ্ধ হবে। এই যুদ্ধে আমরা যদি জিততে পারি, আমরা আমাদের অস্তিত্ব বজায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারবো। আর এই যুদ্ধের থেকে যদি আমরা পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব, তেরা অস্তিত্ব খতরে মে হ্যায়, তেরা অস্তিত্ব খতরে মে হ্যায়। আমি বাংলা হিন্দি মিশিয়ে বললাম, আমাদের অস্তিত্ব, দেশের শুধু নয় জাতির অস্তিত্ব কিন্তু খতরায় চলে যাবে। দেখছেন না পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব স্টুডেন্টরা পড়তে যাচ্ছে বা যারা বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দুরা আজকে খুন হচ্ছে রহস্যজনকভাবে, কোনো বিচার হচ্ছে না, কেউ গ্রেপ্তার হচ্ছে না। এইভাবে কিন্তু চলতে থাকবে। সেদিকে হিন্দু খতরে মে হ্যায়, এই যে যুদ্ধ, এটা চলবে ডিসিসিভ যুদ্ধ। শেষ যুদ্ধ শুরু আজ, কংগ্রেসরা গাইতো শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, শেষ যুদ্ধ শুরু আজ হিন্দু তোমার অস্তিত্ব। খুব ভালো বললেন জ্যোতির্ময় বাবু। এবার আমি আসবো ভারত পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে। এই ভারত পাকিস্তান সিন্ধু জল চুক্তি 1960 সালে হয়েছিল এবং তারপর থেকে জলবন্টন নিয়ে এটা ছিল একটা চুক্তি। তা সম্প্রতি এই নারকীয় ঘটনার পরে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি একেবারে অফিসিয়ালি এই চুক্তিটা বর্জনের ডাক দিয়েছে। আবার অন্যদিকে 1971 সালে লাইন অফ কন্ট্রোলকে মান্যতা দিয়ে যে সিমলা চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেটাকে পাকিস্তান একদম ফর্মালি সাসপেন্ড করে দিয়েছে। পাকিস্তান সিমলা চুক্তি মানছে না। এদিকে ভারতের তরফ থেকেও ভারত পাক যে সিন্ধু জল চুক্তি সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। এই সিন্ধু জল চুক্তি বাতিলের পরপরই দুদেশের তরফেই একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাকিস্তানে বেনজির ভুট্টোর কুলাঙ্গার সন্তান বিলাওয়াল ভুট্টো খুব সম্ভবত গতকাল রাত্রে কিংবা আজ সকালে তিনি ঘোষণা করেছেন যে যদি
সিন্ধুর জল বন্ধ হয়ে যায় পাকিস্তানে, তাহলে তার বদলে সেখানে বইবে হিন্দুর রক্ত, এমন একটা হুঙ্কার উনি দিয়েছেন। আবার ভারতে কংগ্রেসের তরফ থেকে মণিশঙ্কর আইয়ারের একটি উক্তি, মানে খুবই দুঃখজনক একটি উক্তি, তার কারণ এমন একটি মুহূর্তে যখন প্রায় সকলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একমত যে এই সিন্ধু জল চুক্তি বাতিল করে পাকিস্তানকে খুব ভালো মতো টাইট দেওয়া যেতে পারে, সেখানে মণিশঙ্কর আইয়ার বলছেন একটা দেশকে এভাবে জল না দেওয়া এটা তো অন্যায়। তো এইটা আগে আপনি একটু দর্শক বন্ধুদের বলুন যে এই সিন্ধু জল চুক্তিটা কি ছিল এবং পাকিস্তানে কি কি সুবিধে হতো এর মাধ্যমে। আমি একটু বলছি। সিন্ধু জল চুক্তি খুব শর্টে বলবো, অত ডিটেল যারা বিরাট পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি তারা বলবে। 1960 সালে নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে চুক্তি হয়েছে। কাদের প্রেজেন্সে? ওয়ার্ল্ড ব্যাংকের প্রেজেন্সে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই চুক্তিটা হয়। ট্রাই পার্টির তিনটে পক্ষ ছিল, ভারত, পাকিস্তান, ওয়ার্ল্ড ব্যাংক। তাতে কি হলো, তিনটে রিভার, একটা হচ্ছে রবি, আরেকটা হচ্ছে বিয়াস, আরেকটা হচ্ছে সাকলেট, এই তিনটে নদীর জল পাবে ভারত। আর পাকিস্তান কি পাবে? সিন্ধু, ঝেলম এবং চেনাব, এই তিনটে নদীর জল পাকিস্তান পাবে। আমাদের মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমাদের তো এই মূল মন্ত্র। তো আমরা কি করতাম, আমরা আমাদের যে যেগুলো আমাদের রিভারও ছিল তার যে সারপ্লাস জলটাও আমরা অনেক সময় আমরা দিয়ে দিতাম। এই নিয়ে এই যে সিন্ধুর, ঝিলাম, চেনাব, এই যে নদীগুলো দেয়া হতো, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কৃষকদের মধ্যে, বিশেষ করে রাজস্থানের কৃষক, পাঞ্জাবের কৃষক, এদের মধ্যে অনেক ক্ষোভ আছে। কারণ এই জলগুলো যদি আমরা পেতাম তাহলে আমাদের চাষ আরো ভালো হতো, তারা আরো ভালোভাবে জীবনযাপন করতে পারত। যাই হোক, আমরা মেনে নিয়েছি অনেক কিছু, যেহেতু উৎসমুখটা আমাদের, আমরা মানবতার খাতিরে অনেক কিছু মেনে নিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, এই ঘটনার পরে এই যে সরকার যে জল চুক্তি বন্ধ করে দিল, একতরফা ক্যান্সেল করে দিল, দিস ইজ দ্য মাস্টার স্ট্রোক। কেন আমরা দেবো? যারা রক্তের নদী বওয়াচ্ছে তাদের সেই রক্তের নদী বওয়াতে সহায়তা করব কেন আমরা? বিলওয়াল ভুট্টো, তোকে আমি প্রশ্ন করতে চাই, এতদিন তো নদীর জল বন্ধ হয়নি, উল্টে আমরা আমাদের দেখিয়ে, মানবতা দেখিয়ে আমরা আমাদের সারপ্লাস জলটাও তোদের দিতাম। তাহলে হিন্দুর রক্তটা বইল কেন? তুই বলছিস কি যদি জল বন্ধ হয় হিন্দুর রক্ত বইবে? আরে সারা হিন্দুর রক্ত তোরা এমনিই তো বহাচ্ছিস, কারণ তোর ধর্ম তোকে ইনস্টিগেট করছে যে মূর্তি পূজককে ডিস্ট্রয় করো। মূর্তি পুজো হচ্ছে শয়তানের পুজো। যতদিন পৃথিবীতে মূর্তি পুজো চলবে ততদিন দারুল ইসলাম হবে না। বেসিক জিনিসটা এইখানে, বেসিক জিনিস হচ্ছে এইখানে, মূল জিনিসটা হচ্ছে এইখানে, যে যতদিন শয়তান থাকবে, মানে আমরা শয়তানরা যতদিন থাকবে আমাদের, ততদিন তো এখানে দারুল ইসলাম হবে না। কাজে তাদের মেয়েগুলো হচ্ছে গনিমতের মাল, তাদেরকে ধর্ষণ করো, তাদেরকে নিকা করো, যে কোনো ভাবে হোক, ডেস্ট্রয় ডেস্ট্রয় ডেস্ট্রয়, মুশরিকদের ডেস্ট্রয়। দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে মুশরিকদের ডেস্ট্রয় করো, মূর্তি পূজকদের ডেস্ট্রয় করো, ডেস্ট্রয় করো। কাজেই ওই নদীর জল তো দেয়া হতো, তাহলে এখানে হিন্দুর রক্ত বইল। ওই বিলওয়াল ভুট্টোর মতো লোকগুলো গলা টেনে ছিঁড়ে নেওয়া উচিত। হিন্দু, তোমাকে ওই বদলা গলা টেনে ছিঁড়ে নিত, ওর গলা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে। আর ওর কথা, আর তুমি বললে ভারতে মণিশঙ্কর আয়ার, এটা কুকুরেরও একটা জাত আছে, শুয়োরেরও একটা জাত আছে, বাঘেরও একটা জাত আছে, সিংহেরও একটা জাত আছে, হাতিরও একটা জাত আছে। এইটা হচ্ছে মানে অ্যানিমা
মানে মতো অ্যামিবার মতো, এটার কোনো জাত নেই, এককোষী প্রাণীর মতো। 62 ওয়ারে ভারত চীনের যুদ্ধের সময় ও তখন ইংল্যান্ডে পড়াশোনা করে, ওইখানে চীনের সমর্থনে সে ছাত্রদের থেকে টাকা তুলত। মণিশঙ্কর আয়ার এটা শেষ হয়ে গেছে, ওর আর কিছু নেই। ও একবার টুপি পরিয়ে পশ্চিমবঙ্গ থেকে এমপি হওয়ার চেষ্টা করেছিল, ওর কিছু নেই। ও বলেছিল নরেন্দ্র মোদীর যোগ্যতা হচ্ছে কংগ্রেসের কোনো মিটিংয়ে চা বিলি করার। কাজেই মণিশঙ্কর আয়ার শেষ হয়ে গেছে। ও নিজেকে লাইমলাইটে আনার জন্য, নিজেকে বিরাট কিছু মনে করে, লাইমলাইটে আনার জন্য এরকম বিতর্কিত মন্তব্য করে। কিন্তু বুঝতে হবে যে কংগ্রেসের যারা লোক, তাদের মানসিকতাটাই কিন্তু এই রকম হয়ে গেছে। হিন্দু বিরোধিতা করতে 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 ভোটের জন্য অনেক সময় দেখবেন কৃত্রিমভাবে অনেকে পাগলামি করে, করতে 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 সে কিন্তু আলটিমেটলি পাগল হয়ে যায়। এইরকম কংগ্রেস তোষণ করতে 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 কখন যে ভেতরে ভেতরে সে হয়ে গেছে, ইসলামীকরণ হয়ে গেছে, সেটা এই নিয়ে উত্তম কুমারের একটা খুব ভালো সিনেমা আছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। কথা ছিল যে সে, তার দাদুর প্রচুর সম্পত্তি ছিল, যে সে বিয়ে করে 1 বছর ঘর সংসার করলে দাদু তার সব টাকা দিয়ে দেয়। বইটার নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে। তো অনেকের সঙ্গে উত্তম কুমার নাটক করেছে, কিন্তু হয়নি। সুপ্রিয়া দেবীকে সঙ্গে এই নাটক করতে গিয়ে যেই 1 বছর হয়ে গেছে, ছাড়াছাড়ির টাইম এসে গেল, তখন কিন্তু দেখা যাচ্ছে ভেতরে ভেতরে সে ভালোবেসে ফেলেছে এই সিনেমাটা। এইটাও হচ্ছে ঠিক তাই, মানে হিন্দু বিরোধিতা করতে 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 এই কংগ্রেস, সিপিএম, তারপরে এই মমতা ব্যানার্জির পার্টি, তৃণমূল কংগ্রেস, এইসব পার্টিগুলো, অখিলেশ যাদবের, এরা যে ভেতরে ভেতরে কখন এরা পাকিস্তান হয়ে গেছে, ভেতরে ভেতরে কখন যে ইসলাম হয়ে গেছে তারা নিজেরাও যায় না। ওই সিনেমার ওই এর মতো যে ভালোবাসার নাটক করতে করতে 1 বছর পরে যে সত্যিকারের ভালোবাসা হয়ে গেছে, এটা হচ্ছে এইরকম। কাজেই বিলওয়াল ভুট্টো বলো আর মণিশঙ্কর আয়ার বলো, এরা লাইমলাইটে থাকার জন্য এগুলো করছে। আর বিলওয়াল ভুট্টো, ওর দাদু যে ভুট্টো তো বলেছিল 1000 বছর ধরে আমি ভারতের সঙ্গে যুদ্ধ করবো। 1000 বছর কেন, 71 ওয়ারের পরেই, না 71 না, খুব সম্ভবত 65 ওয়ারের পরেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। 71 ওয়ারের পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। সেই জন্য বিলওয়াল ভুট্টো ওইসব বকপাস করে কোনো লাভ নেই। যদি ভারত সরকার, আমি বলছি ভারত সরকার যদি কথা বকবকানি না হয়, war with Pakistan, and a war with Pakistan, এইটা হবে নির্ণায়ক যুদ্ধ। আবার বলছে যুদ্ধ শুরু করবে ভারত, শেষ করবে ভারত। তা না হলে অন্য কোনো এর কোনো দাম নেই। হ্যাঁ, জলচুক্তি এটা নিশ্চয় একটা মাস্টার স্ট্রাইক, সারা ভাতে মারবো। সেই আমাদের মুজিবুর রহমান বলেছিল ওদের ভাতে মারবো, ওদের পানিতে মারবো, পাকিস্তানের বলেছিল। হ্যাঁ, তো সেই রকম এদের ভাতে মারতে হবে। আচ্ছা জ্যোতির্ময় বাবু, ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে, তো এটা মোটামুটি প্রায় প্রত্যেকেই জানে যে প্রত্যেকবারের মতো এবারেও পরাজয়ের যে তকমা, পরাজিতের বা বিজিতের যে তকমা, সেটা পাকিস্তানই পাবে। কিন্তু যে বাংলাদেশ আমাদের আমাদের উপর কৃতজ্ঞ না থেকে আমাদের এভাবে পেছনে ছুরি মারল এবং আমাদের বুড়ো আঙুল দেখিয়ে এখন কখনো চীন, কখনো পাকিস্তান, কখনো সৌদি আরব এখানে গিয়ে গিয়ে আমাদের বাঁশ দেওয়ার পরিকল্পনা করছে, সেই বাংলাদেশের এবং কয়েক সপ্তাহ আগে যে নারকীয় ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটল ওয়াকফ আইনের প্রতিবাদের নামে, যেখানে অজস্র বাংলাদেশির নাম পাওয়া গেছে, এমনকি মোথাবাড়ি, মালদার মোথাবাড়িতেও বাংলাদেশিদের নাম পাওয়া গেছে, সেই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? শোনো, প্রথমেই বলি যে ইউনূস একজন শিক্ষিত শয়তান জেহাদি। জেহাদি যখন শিক্ষিত হয় তখন সে অত্যন্ত ভয়ঙ্কর হয়, যেটা আমরা লাদেনের ক্ষেত্রে দেখেছিলাম। অত্যন্ত ভয়ঙ্কর ছিল সে। সেই জন্য আমেরিকায় লোক পাঠিয়ে, আমেরিকার যেসব ট্রেনিং সেন্টার আছে প্লেনের, যেখানে পাইলট হওয়ার ট্রেনিং আছে, সেইখানে তার লোক পাঠিয়ে তাদের মাধ্যমে করেছিল
এতটা উদ্ভাবনী শক্তি সে পেয়েছিল কি করে? যেহেতু সে একজন শিক্ষিত মানে পৃথিবীর মানে একজন খুব নামকরা আর্কিটেক্ট ছিল। তো ইউনুসও কিন্তু খুব শিক্ষিত জিহাদি শয়তান। এই যে ঘটনাগুলো ঘটেছে না, এই মুর্শিদাবাদ বা এই যে এরা ক্ষমতায় আসার পরে আমরা বলছি যে এই দেখো পাকিস্তান বাংলাদেশ এরকম এ হচ্ছে, বাংলাদেশ থেকে জিহাদি আসছে অমুক তমুক, বাংলাদেশে এইটা কি আসল প্ল্যান ছিল? কিন্তু এইটা এই যে ঘটনাটা ঘটে গেল পাহেলগাঁও ঘটনা, এইটা ছিল আসল ঘটনা। ওইগুলো ঘটানো হচ্ছিল জানো, বড় কোনো ঘটনার আগে ছোট ছোট অনেক জায়গায় হয়, তখন সেখানে এরা ছুটে যায়। তখন ওই সময় একটা কোনো বড় জায়গায় একটা বিস্ফোরণ, মানে পাকিস্তান বাংলাদেশ বাপ ছেলের বলছেন কনস্পিরেসি, জন্য বারবার দেখছিল না এতে যাচ্ছিল বাপ ছেলের কনস্পিরেসি। এবং এই যাতে ভারত যদি এইখানে রিয়াক্ট করতো এবং এইখানে যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু একটা করতো এই মুহূর্তে, তাহলে কি হতো? যখন এই ঘটনাটা ঘটতো আবার এই দিকে যখন ঝাঁপিয়ে পড়তো, তখন কিন্তু দুনিয়ার কাছে তুমি সব কিছু এক্সপ্লেন করে, কারণ দুনিয়ার সবাই যে সব কিছু বুঝবে তা তো না। এখনো কিন্তু পাকিস্তানকে আমেরিকা মানে এ রাষ্ট্র হিসেবে জঙ্গি রাষ্ট্র কেন করেনি? আমেরিকা তো অনেক সেই ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকে আমেরিকা তো, যেহেতু ভারত রাশিয়ার দিকে ছিল, আমেরিকা তো চিরকাল পাকিস্তানকে মদত দিয়ে গেছে যাতে ভারত বেশি দুর্বল থাকে গেছে। এরপরে ধরো যখন আফগানিস্তানকে দখল করেছিল রাশিয়া, ওই পাকিস্তান থেকেই তো আমেরিকাটা সব যারা পরে তালিবানদের ট্রেনিং দিত। তার আগে ব্রিটিশও অনেক কিছু কাছাকাছি, তাদের একটা পাকিস্তানের প্রতি সফট কর্নার রয়ে গেছে। যদিও এখন পরিস্থিতিতে তাদের হাত থেকে ওইগুলো বেরিয়ে গেছে, বাঘটার খাঁচা থেকে বেরিয়ে গেছে, বাঘ বন্দি করতে পারছে না, তবুও 100% কিন্তু পাকিস্তানকে এ করছে না। অন্য কোনো দেশ যদি হতো তাকে কিন্তু জিহাদি রাষ্ট্র হিসেবে ঘোষিত করছে। তবু তার মধ্যে আমি এর মধ্যেও খবর এসছে যে আমেরিকা আমাদেরকে C-17 গ্লোব মাস্টার এ দিয়েছে সাহায্যের জন্য। এটা কি? এটা হচ্ছে আর্মস অ্যামুনিশন বলো, সৈন্যবাহিনীর এটা ক্যারিয়ারের জন্য এটা একটা খুব বড় একটা ওই আর্মস অ্যামুনিশন শুধু দিতে হবে যে তা না, ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু দিতে হয়, এটা দিতে হচ্ছে। এবং ইসরায়েল প্রকাশ্য নয় একটা জেট দিয়েছে, জেট প্লেন দিয়েছে, এগুলো হচ্ছে দিয়েছে। ইসরায়েল তো দেবেই, ইসরায়েল তো আমাদের বন্ধু, ইসরায়েল আমাদের ভারতের যদি সত্যিকারের মানে ব্লাড টু ব্লাড বন্ধু কেউ থাকে, তাহলে অনেক দেশ আছে যারা পরিস্থিতির চাপে বিভিন্ন কারণে, কিন্তু ইসরায়েল হচ্ছে, ইহুদিরা হচ্ছে আমাদের ব্লাড টু ব্লাড বন্ধু, কাজে এরা আমাদের সাহায্য করেছে। হ্যাঁ, আর সেই জন্য ওই ঘটনাগুলো ছোট ছোট ঘটনাগুলো এখানে ঘটনা হচ্ছিল যে ভারত সরকার যদি এটাই বেশি রিয়াক্ট করে ওই দিকে চলে যেত এবং কোনো যুদ্ধ বা কিছু যে 7 দিন 10, তারপরে পাকিস্তানে যখন এই ঘটনা ঘটতো তখন একটু ডিফিকাল্ট হতো দুনিয়াকে সব কিছু করার। কাজে ওটা শোনো, কিছু কিছু জিনিস আছে, আমরা তো সেন্টিমেন্টাল হয়ে যায়, আমরা উত্তর যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠিক আছে পরে তোমায় দেখে নেবো বলে সেখান থেকে শান্তিতে চলে যাওয়া, তোমার হিসেবটা পরে হবে, হ্যাঁ ভাই বাই বলে চলে আসা। তো ওইটা এখন ওই পর্যায়ে আছে, এইটা হচ্ছে ফ্রন্ট। দেখুন এখন মোটামুটি এবার আমি কাশ্মীরের এই ঘটনার থেকে মানে আমাদের এই আলোচনাটা পশ্চিমবঙ্গের দিকে নিয়ে আসছি। পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই বাংলাদেশ সংলগ্ন, বাংলাদেশ তো অলরেডি একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে মাখামাখি ঢলাঢলি ইত্যাদি করে। তো সেখানকার যে জনবিন্যাস তার দ্রুত পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানি। এই মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি আরও যেসব জায়গা রয়েছে, গেদে, এসবের যদি ভারত পাক যুদ্ধ লাগে, এটা অবশ্যম্ভাবী যে এখানেও বাংলাদেশিরা আক্রমণ করবেই। বাংলাদেশের যে সমস্ত খুব মানে কুখ্যাত জঙ্গি সংগঠন, এই আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, এদের মতো সংগঠনরা আক্রমণ হানবেই এবং এদের প্রচুর লোক হাইড আউটে রয়েছে, আত্মগোপন করে রয়েছে পশ্চিমবঙ্গের বুকে। আর পশ্চিমবঙ্গ পুলিশের তো ভূমিকা আমরা সকলেই জানি যে যেখানে তারা লুকিয়ে পড়ছে অনেক জায়গায়। আপনি পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা নিয়ে কি ভাবছেন? কারণ তখন তো যেমন হুট করে বিএসএফ চলে এলো,
সেটা তো আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তো সম্ভব নয়। সেক্ষেত্রে এখানে যদি এরকম ঘটনা ঘটে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ভারত পাক যুদ্ধের সময়, পশ্চিমবঙ্গ পুলিশের কি ভূমিকা হতে পারে ন্যাশনাল ক্রাইসিসের সময়ও? ব্যাপার হচ্ছে যে এরা তো সবসময় বলে সীমান্ত আটকায় বিএসএফের দায়িত্ব। কোনো এজেন্সি দিয়ে 100% সীমান্ত করা যায় না, অনুপ্রবেশ। আর তাহলে তো আমেরিকা পারতো। আজকে আমেরিকাকে শেষ করছে কারা? আমেরিকাকে শেষ করছে আমরা তো বলছি মেক্সিকানরা। কি অদ্ভুত উদ্ভাবনী শক্তি! তাদেরকে বাচ্চা ছুঁড়ে বর্ডারের এপারে ফেলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মানবাধিকার সংগঠনের নামে সব আছে, তারা ছুটে আসছে, এসে তাদেরকে বলছে এরা হচ্ছে মানবতা, এদেরকে রক্ষা করতে হবে। এইভাবে হাজার হাজার মেক্সিকান বাচ্চা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে আমেরিকার ভেতরে। তো কী হবে তখন? তারা আমেরিকার এরা ছুটে আসছে এরকম বিভিন্ন পদ্ধতিতে মেক্সিকো থেকে। যার জন্য ট্রাম্প বলেছিল পুরো বর্ডার আমি করে দেবো, পাঁচিল তুলে করে দেবো। তো সেরকম ওইটা তো সম্ভব না। এর জন্য যে আমার বাংলার যে জনতা মানে মুসলিম জনতা তো করবে না, তারা আসলে বরং তাদেরকে আরো মানে জামাই আদরে রাখবে, কারণ এটা তাদের কৌমের ব্যাপার। কিন্তু হিন্দু জনতা, আমার বলতে নেই, হিন্দু জনতা শুধু পালাতে জানে আর করে কাঁদতে জানে। করার প্রতিরোধ করার রেজিস্ট্যান্স বাঙালি হিন্দুর এই ক্ষমতাটা খুব কম। সেই জন্য এই ঘটনা যদি ঘটে, তো আমরা যদি মনে করি যে পশ্চিমবঙ্গ পুলিশ রক্ষা করবে, পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু রক্ষা করবে না। এই যে সামান্য, আমি এটা সামান্যই বলছি, এই যে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, পাকিস্তানের পতাকা জ্বলানো হচ্ছে, ভাবতে পারো? হ্যাঁ, আমি শুনলাম যে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে পাকিস্তানের পতাকা জ্বালানোর জন্য। পুলিশ কি বলছে? সেনসিটিভ এরিয়া বলছেন, একটা মুসলমান এরিয়া। কত বড় শয়তান! দেশের খেয়ে আবার হিন্দুই নাম তাদের, বাড়িতে তাদের বউরা কিন্তু পুজো করে, সেখান থেকে চাল মূলোটা প্রসাদ খায়। এই তারা সেনসিটিভ এরিয়া, এইখানে করা যাবে না। আরে শালা কিসের সেনসিটিভ এরিয়া রে? এদেশ আমার, ভারত আমার, ভারতের সমস্ত ভূমি, ভারতের সমস্ত জল, বায়ু, আকাশ সব আমার জায়গায় আমার সেনসিটিভ এরিয়া। অর্থাৎ ওই যে মাইন্ড স্টেট বলছে, স্টেট অফ মাইন্ড পাকিস্তান। পশ্চিমবঙ্গের যে পুলিশ, এদের স্টেট অফ মাইন্ড হচ্ছে সুয়ে বাংলা হয়ে গেছে। তাদেরকে মগজ ধোলাই করে যেরকম ওপার থেকে যে যারা তারা খেয়ে আসতো, তাদের মধ্যে যারা কমিউনিস্ট হতো, তাদের বাপ ঠাকুরদার সঙ্গে যখন দেখা যেতাম সেই বাড়িতে, তার বলতো যে ওরা নাই তো আমরাই ওখানে জমি জমার মালিক ছিলাম, আমরা মুসলমানদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতাম, তাই ওরা আমাদের ওপরে করেছে। মগজ ধোলাই, পশ্চিমবঙ্গ পুলিশেরও মগজ ধোলাই গেছে, এরা সুয়ে বাংলা হয়ে গেছে। তাই বলছে যে মুসলমান এলাকায়, সোজা কথা হচ্ছে, মুসলমান এলাকায় পড়ানো যাবে না, মুসলমান এলাকায় পড়ানো যাবে না। ভারতের মুসলমানরা কি পাকিস্তানি হয়ে গেছে? না, ভারতের মুসলমানরা কিন্তু পাকিস্তানি হয়নি, তাদেরকে পাকিস্তানি বানানো হচ্ছে। কারা বানাচ্ছে? বা সুয়ে বাংলার সমর্থক বানানো হচ্ছে। কারা বানাচ্ছে? প্রশাসন বানাচ্ছে, এই পুলিশ বানাচ্ছে। সেই জন্যই তাদের বলছে যে তাদের মধ্যে যাতে, মুসলমানের মধ্যে যাতে জাতীয়তাবাদী চেতনা না ঘটে, ভারতের প্রতি ভালোবাসা না জন্মায়, সেই জন্য কি করছে? সেখানে বলছে পাকিস্তানের পতাকা পড়ানো যাবে না, কারণ পাকিস্তানের পতাকা পড়ালে যদি তাদের মধ্যে ন্যাশনালিটি জেগে ওঠে, তারা তো চায় না ভারত, তারা তো চায় পাকিস্তান। বাংলার প্রশাসক, বাংলার পুলিশ, তারা তো চায়, কারণ বাংলার পুলিশের তো মগজ ধোলাই করে দেওয়া হয়েছে। বাংলার যারা দায়িত্বে রয়েছে চালানো পশ্চিমবঙ্গ সরকারের, তারা সব স্টেট অফ মাইন্ড তাদের পাকিস্তান, সুয়ে বাংলা হয়ে গেছে। তাই এই সেন্সিটিভ এরিয়া এখানে জ্বালানো যাবে না। একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, কিভাবে এই অশোকনগরে কিভাবে
পুলিশ আটকেছে এবং অ্যারেস্ট করেছে। না না এইখানে পাকিস্তানের পতাকা, এটা কি পাকিস্তান হয়ে গেছে? পাকিস্তানের পতাকা এখানে পোড়ানো যাবে না? পাকিস্তান হয়ে গেছে, সেন্সিটিভ এলাকা তো আছে। এটা কি পাকিস্তান হয়ে গেছে? সেন্সিটিভ এলাকার ব্যাপার নেই, এখানে পাকিস্তান হয়ে গেছে। সব তাহলে তো এরপরে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। তাহলে তো স্যার এখানে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। এ তো একটা মানে সাংঘাতিক ভিডিও দেখলাম। এই ভিডিও দেখে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে ভারতীয় মুসলমানদের মানে পাকিস্তানপন্থী হতে বা তাদেরকে একটা ভুল পথে চালিত করতে প্রধান ভূমিকা নিচ্ছে পুলিশ। কিন্তু আমার কাছে মানে এটা খুবই অদ্ভুত লাগছে এবং সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এর জন্য কি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ পুলিশকে দায়ী করা যায়, নাকি এর পেছনে আমাদের যে কি বলবো প্রশাসন বা রুলিং পার্টি তারও একটা অবদান? আমি কেন আপনাকে বলছি, আমি আমার এই বক্তব্যের জন্য আমি যে আপনাকে প্রশ্নটা করছি, আমি বম্বের একটা উদাহরণ আপনাকে দেব। বম্বেতে একসময় এই হাজি মস্তান, তারপরে দাউদ ইব্রাহিম, এদেরকে কিন্তু এরা যখন ক্রাইম করতো, দিনের পর দিন ক্রাইম করতো, খুন করতো লোককে, এক্সটর্শন করতো, তখন কিন্তু চোখ উল্টে থাকতো পুলিশ। কিন্তু যখন পুলিশকে প্রশাসনের তরফ থেকে পাওয়ার দেওয়া হলো, এই পুলিশই কিন্তু দাউদের পুরো নেটওয়ার্ক বম্বে থেকে সাফ করে দিল এবং আজকে আমরা যে মুম্বাই শহরকে দেখছি সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এককালে কিন্তু মারাত্মক জায়গা ছিল পশ্চিমবঙ্গের মতোই। তো এক্ষেত্রে কি সম্পূর্ণ দোষ পুলিশের, নাকি তাদের সেই পাওয়ার দেওয়া হয় না, তারা অসহায়, এই অসহায়তাটাও কোনোভাবে একটা ভূমিকা পালন করছে? দুটো দিক আছে, এর দুটো দিক আছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে শাসক শ্রেণী তারা পুরোপুরি তাদের জেহাদিকরণ হয়ে গেছে। তারা হলে সুবে বাংলা যদি পাই সুবে বাংলা হবে, যদি পাকিস্তান পাই পাকিস্তান হবে, এই মানসিকতায় চলে গেছে পশ্চিমবঙ্গের এই প্রশাসক বর্গ। এবং এই প্রশাসক বর্গ যারা যেহেতু চালিত হয় পুলিশ, কাজে পুলিশ ইচ্ছে হোক বা অনিচ্ছায় হোক তারাও এটা করতে বাধ্য হয়। এখন তোমাকে আমি বলেছি, দুটো উদাহরণ দিয়েছি, পাগলের ভূমিকায় অভিনয় করতে করতে তুমি আস্তে আস্তে তুমিও পাগল হয়ে যাবে। আর উত্তম কুমারের ওই সিনেমাটায় দিয়েছে যে ঠাকুরদার সম্পত্তি পাওয়ার জন্য একটা মানুষের সঙ্গে মেকি প্রেম দেখাতে দেখাতে যখন 1 বছরের চুক্তি ছিল মেয়েটার সঙ্গে, তখন যখন সেই 1 বছর হয়ে গেল তখন কিন্তু তার মনের মধ্যে ভালোবাসা জন্মে গেল। কাজে পুলিশ এই কাজ অভিনয় করতে করতে পুলিশও এখন ধীরে 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 কিন্তু জিহাদিকরণ হয়ে যাচ্ছে। তারাও পাকিস্তানের পতাকা পোড়ালে বা এরকম কোনো জায়গায় পতাকা পোড়ালে তারা আটকে উঠছে, তারা বিরোধিতা করছে না, বিরোধিতা করছে না, তারা কি করছে, আটকে দিচ্ছে। তারা এই পতাকা পোড়ানোটাকে আটকে দিচ্ছে, বিরোধিতা করছে না, তারা বিরোধিতা করছে। এটা এখন স্টেট অফ মাইন্ড হয়ে গেছে। এটা কিন্তু এখন বাংলার, বিশেষ করে বাংলার বুকে স্টেট অফ মাইন্ড হয়ে গেছে। একটা সময় আমরা জাতির কথার তরফ থেকে আমাদের অঞ্চলে এতে ম্যাক্রোর বম্বেতে সেই কংগ্রেসি আমলে ম্যাক্রোর ছবি দিয়ে করা হচ্ছিল। ওই আসাউদ্দিন ওয়েসির পার্টির ছেলেরা সব পা দিয়ে মরাচ্ছিল। আমরা এখানে সেই সময়কার বাংলাদেশের পাকিস্তানের পতাকা এটা সেটা দিয়ে আমরা, বা পাকিস্তানের যে তখন প্রধানমন্ত্রী ছিল তার দিয়ে আমরা এই করছিলাম। হট করে সিপিএমের লোকজন সেখানে চলে এলো, হ্যাঁ পা দিয়ে এরকম করা কাউর দেশে, বলো কেন? আমরা যখন বললাম তাকে কেন মহারাষ্ট্রে তো হচ্ছে, ম্যাক্রো তখন তো প্রতিবাদ করছে না, বলে না সে মহারাষ্ট্রের বা ওদের তো একটা কথা আছে, হ্যাঁ যদি বলা হয় যে গাজা, তখন ওরা গাজার কথা বলবে, আর যদি বলে ভারতে, না ওটাখানকার ব্যাপার, তাদের যেটা মানে এর মধ্যে সেট করবে, খাপে ভাবে মিলবে, সেটাকে নিয়ে দাদা যখন সেটা মিলবে না, ওটা ওদেশের ব্যাপার, ওটা নিয়ে আমরা কেন করবো। ওদের হচ্ছে স্টাইলটা এরকম। ওরা এসে বাধা দিয়েছিল, যদিও আমরা তাদের বাধা শুনে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলাম ওই শয়তানগুলোকে।
তো পুলিশ এই ভূমিকায় করতে করতে ধীরে ধীরে প্রশাসনেরও হয়ে যাচ্ছে, পুলিশের এরকম হয়ে যাচ্ছে, এটা ভয়াবহ। তাই বলছি, তাই আমি শেষ করছি, ও হিন্দু বাঙালি, বিশেষ করে বাঙালি বলছে, একবার তুমি মনে রাখবে উদ্বাস্তু হয়েছে, কিন্তু আবার উদ্বাস্তু হওয়ার সময় হয়ে এসছে তোমার। তোমার এই বাঙালি কলকাতাবাসী বাঙালিকে বলছি, তোমার প্যান্ট খোলার দিন কিন্তু শুরু এসে গেছে। আর তোমার বউকে বলবে তুই একটা গণিমতের মাল হচ্ছিস, এই দিন কিন্তু এসে গেছে। তাই হিন্দুকে বলছি, বাঙালিকে বলছি, জাগ্রত হও, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরাভয়, স্বামীজির সেই বিখ্যাত উক্তি। তাই ওঠো, জাগো, হাতে প্রতিরোধের অস্ত্র নাও, আর তা না হলে কিন্তু সমূলে বিনাশ হয়ে যাবে। এই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, ওঠো, জাগো, হাতে প্রতিরোধের অস্ত্র নাও। সবচেয়ে লজ্জার কথা, পাহেলগাঁয়ে এই ঘটনা ঘটে গেল, আর ইউটিউব, ভাবতে পারেন, পাকিস্তানের পতাকা পোড়ানো কোনো ভিডিও দেখালে সেটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স। আজকে দেখুন জিহাদি মানসিকতা ওই ইউটিউবের মধ্যেও ঢুকে গেছে। কেন? মরছে কারা? হিন্দু। মারছে কারা? আমাদেরই আব্রাহামিক রিলিজন থেকে উঠে আসা আরেকটা মানুষ। মরছে কারা? হিন্দু। মারছে কারা? আমরা ডাইরেক্ট মারছি না, কিন্তু আমাদের আব্রাহামিক বংশেরই তো একজন মারছে। কাজেই তাদের পতাকা পোড়াবে আমার গায়ে লাগে। ইউটিউবে ওটার জন্য আমাদের আটকাচ্ছে। তাই বলছি, হিন্দু তোমার সব দিক দিয়ে বিপদ, কিন্তু ওঠো, জাগো, হাতে প্রতিরোধের অস্ত্র নাও। তাই এই তাকে বলে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ আমি কাউকে জানাবো না। যেদিন জানবো আমরা বিফিটিং রিপ্লাই দিতে পেরেছি, সেই দিনই ধন্যবাদ জানাবো। নমস্কার। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু। আজকে জনগণের মনে থাকা অনেক প্রশ্নের উত্তর আমরা পেলাম জ্যোতির্ময় বাবুর কাছে। যা পরিস্থিতি তাতে যুদ্ধ অবশ্যম্ভাবী, এরকমই একটা ভাবনা আমাদের হচ্ছে। আমরা আশা রাখি যে আমাদের এই ভিডিও ভারত সরকারের কাছে পৌঁছবে, এবং আমরা এটাও আশা রাখি যে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি জোরালো পদক্ষেপ নেবে ভারত সরকার। অনেক ধন্যবাদ। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।